বিপি পোদ্দার হসপিটালে ফেসবুক লাইভে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি শ্রীতপা। আজ আবারও চলে এসেছি। আজকের এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেই বিষয়টা নিয়ে এর আগে আমরা আলোচনা করেছি, কিন্তু এই বিষয়টার যে দিকগুলো নিয়ে আমরা আলোচনা করিনি সেই দিকগুলোই আজকের আপনাদের সামনে তুলে ধরবো। সেটা হচ্ছে হেড অ্যান্ড নেক ক্যান্সার। এই ক্যান্সারের ক্ষেত্রে আমরা জানি আফটার অপারেশন রিকনস্ট্রাকশন, রিহ্যাবিলিটেশন, কোয়ালিটি অফ লাইফ এবং পরবর্তীতে এই ট্রিটমেন্টের পরে পেশেন্টের যে লাইফস্টাইল, সেটা নিয়ে কিন্তু আজকে আমরা একটু আলোচনা করব। এবং সেই আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট অঙ্কোলজিস্ট ডক্টর অঙ্কিত খান্ডেলওয়াল। ডক্টর খান্ডেলওয়াল, আপনাকে স্বাগত। নমস্কার। আমরা এর আগে তো এই বিষয় নিয়ে আলোচনা করেছি, আমরা বললামই, কিন্তু এই যে রিকনস্ট্রাকশনের কথা আমরা বলবো আজকে। আমরা জানি যে একটা পেশেন্টের ওপর মেন্টাল কিন্তু প্রেশার থাকে, বিশেষত তাদের যখন অপারেশন হওয়ার পর অনেক সময় আমরা দেখেছি ডিফরমেশন হয় তাদের ফেসে, বা তাদের সেই একটা মানসিক চাপ থাকে। সেই যে সার্জারির ক্ষেত্রে তাদের যে রিহ্যাবিলিটেশন এবং তাদের পরবর্তীতে কোয়ালিটি অফ লাইফটা ডেভেলপ করার জন্য ঠিক কি রকম প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়? সো বেসিক্যালি আমি একটা ব্রিফে বলি কি 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 ট্রিটমেন্ট হয়, জাস্ট হুম এক লাইন বলবো হুম কি নর্মালি যে কোনো ক্যান্সারের মেন ট্রিটমেন্ট হচ্ছে অপারেশন, হুম রেডিওথেরাপি, কেমোথেরাপি, হুম আর নিউয়ার মডালিটি ট্রিটমেন্টের টার্গেটেড থেরাপি আর ইমিউনোথেরাপি। হুম ওরাল ক্যান্সার বা হেড এন্ড নেক ক্যান্সার, ওরাল ক্যান্সার কেন বলছি, কেন কি মেন লোড হচ্ছে ওরাল ক্যান্সারে, হেড এন্ড নেকে মেন লোড বেশিরভাগ পেশেন্ট হেড এন্ড নেক ক্যান্সারে ওরাল ক্যান্সার নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে। হুম তো ওরাল ক্যান্সারে যা ট্রিটমেন্ট মডালিটি হয় সেটাতে আমরা যেরকম চিকিৎসকরা দেখে বুঝতে পেরেছি এত বছর বছর চিকিৎসার পরে কি বেস্ট ট্রিটমেন্ট অপশন হচ্ছে সার্জারি। কেন কি অপারেশন করলে আমরা এই রোগটাকে পুরো দেখে শরীর থেকে বাদ দিয়ে দিতে পারি একবারের জন্য। এবার যদি এই রোগটা হায়ার স্টেজে পাওয়া গেল, যখন আমরা অপারেশন করলাম তারপরে আবার পুরো রোগটাকে বাদ দিলাম, ওই রোগটাকে আমরা বায়োপসির জন্য পাঠাই। হুম অ্যান্ড আমরা অপারেশনের আগে একটা অনুমান করলাম স্টেজ 1, 2, 3 বা 4 ABC কিছু আছে, সেইটাকে কনফার্ম করা হয় বায়োপসি দিয়ে আবার। এবার যদি হায়ার স্টেজে পাওয়া গেল তবে আমাদেরকে রেডিয়েশন কেমোথেরাপি অপারেশনের পরে আবার দিতে হতে পারে, যেটা বেশিরভাগ মানে ক্যান্সারের জন্য এটা হয়। কোন স্টেজে ধরা পড়ছে তার তার উপর উপরে নির্ভর এক্সট্রা করছে। ট্রিটমেন্ট, রেডিয়েশন অ্যাডজুভেন্ট। আচ্ছা, আমাদের একটা সাধারণ ধারণা আছে যে ক্যান্সার পেশেন্টদের ক্ষেত্রে এই যে অপারেশনের কথা আপনি বলেন, অপারেশনটা একদম বেস্ট ট্রিটমেন্ট মুখের ক্যান্সারের মুখের ক্ষেত্রে ওরাল ক্যান্সারের ক্ষেত্রে। সেক্ষেত্রে একটা জেনারেল আমাদের ধারণা আছে যে অপারেশন করলে সেটা আরো স্প্রেড করে তাড়াতাড়ি। এক্স্যাক্টলি হ্যাঁ, সেইটা এই বিষয় এই ক্ষেত্রে কি এক্সেপশনাল? নেই নেই, দেখুন অপারেশন করলে স্প্রেড করে না। আমাদের যেরকম ওরাল ক্যান্সারের ব্যাপারে যখন আমি বলছি কি অপারেশনের এমই আছে পুরো রোগটাকে বাদ দিয়ে দেওয়া, যদি আমি পুরো রোগটাকে বাদ দিয়ে দিচ্ছি তো আর স্প্রেড করা মানেই হচ্ছে না। বেশ। হ্যাঁ, অনেকরা বলে বায়োপসি করার পরে এখানে ওখানে স্প্রেড করে, বা অন্য ক্যান্সারে যদি ক্যান্সারটা আমি ছেড়ে আসছি অপারেশনের পরেও তবে ওটা তো স্প্রেড করবেই। হুম ওরাল ক্যান্সারে প্রাইমারি গাইডলাইন এটাই আছে, যদি আমি অপারেট করে পুরোটা বাদ দিতে পারবো তবেই অপারেশন করলো, নাহলে করবোই না। নাহলে অন্য মোডালিটি অফ ট্রিটমেন্টে চলে যাবে, মানে পেশেন্ট আমার কাছে অনেক অ্যাডভান্স স্টেজে প্রেজেন্ট করেছে তাই অপারেশনটা করা যাচ্ছে না। এটা হচ্ছে স্পেসিফিক্যালি স্কোয়ামাস সেল কার্সিনোমা, যেটা টোব্যাকো সুপারি রিলেটেড যা ওরাল ক্যান্সার পাওয়া যায় তার উপরে আমরা এখন, বিকজ দ্যাট ইজ দ্য কমনেস্ট। তো আপনার যে প্রথম প্রশ্ন ছিল রিকনস্ট্রাকশনকে নিয়ে, সেদিকে এইটা নিয়ে আমি আসছি কি মেনলি আপনারা এটা বুঝতে পেরেছেন কি অপারেশন ইজ দি মেন মোডালিটি ফর ফার্স্ট মোডালিটি রাদার ফর ওরাল ক্যান্সার। এবার যখন কোনো শরীরে একটা অঙ্গ বাদ দিতে হচ্ছে তো ওটা ওটা তো রিকনস্ট্রাকশন লাগবে। যেরকম যদি কোনো পেশেন্টে আমি পাটা বাদ দিতে হচ্ছে ফর এক্সাম্পল, তো পেশেন্টের হাঁটা চালা নিয়ে অসুবিধা হয়ে যাবে। সেই রকমই মুখের মধ্যে নানা রকম সাবসাইজ আছে, যেরকম জিভ, গাল, চোয়াল, আপার জ, লোয়ার জ, দাঁত, এসব আমাকে ক্যান্সারের অপারেশনের জন্য বাদ দিতে হচ্ছে। এর সঙ্গে গলায় এই ক্যান্সারটা ছাড়াই তো গলার অপারেশন করতে হচ্ছে নোটসে, সেটা সেলাই হয়ে জুড়ে যায়। কিন্তু যা মুখের যা একটা অংশ বাদ দিতে হচ্ছে ডিপেন্ডিং অপন দ্য সাইজ অফ দ্য টিউমার অ্যান্ড দ্য স্টেজ অফ দ্য টিউমার, যদি ছোট স্টেজ 1-এর টিউমারকে আমি বাদ দিচ্ছি সেক্ষেত্রে আমি প্রাইমারি রিপেয়ার করেও চালিয়ে দিতে পারি। প্রাইমারি রিপেয়ার মানে আশাকাশি অর্গানসকে টেনে সেলাই করে দেওয়া হলো। ছোট যেরকম জিভে একটা ছোট্ট ঘা ছিল, টেনে সেলাই করে দিলাম, ফিজিওথেরাপি, স্পিচ থেরাপি, সোয়ালোইং থেরাপি দিয়ে পেশেন্ট নিজের জীবনের দিকে আবার চলে যেতে পারে আস্তে আস্তে, টকিং, সোয়ালোইং, রেগুলার লাইফে। কেন কি ওই জিনিসটা ছোট ছিল। কিন্তু সেই ক্ষেত্রে যদি পেশেন্ট আমার কাছে একটা বড় ঘা নিয়ে আসছে, আমার এম অফ ট্রিটমেন্ট আছে ঘা থেকে 1 সেন্টিমিটার দূর গিয়ে মার্জিন নিয়ে জিনিসটাকে বাদ দেওয়া ইন ওয়ান পিস। ঠিক আছে,
তো আমি যদি জিভটা পুরো বাদ দিয়ে দিলাম 1 সেন্টিমিটার নিয়ে অর্ধেক থেকে বেশি জিভ বাদ দিয়ে দিলাম, বা চোয়াল বাদ দিয়ে দিলাম, বা দাঁত নিয়ে চোয়াল আপার জ বাদ দিয়ে দিলাম, তবে তো একটা ডিফর্মিটি চলে, স্কিন বাইরে যে আমরা স্কিন বাদ দিয়ে দিই, তবে একটা ডিফর্মিটি চলে আসছে। এই ক্ষেত্রে আমাদেরকে রিকনস্ট্রাকটিভ সার্জারিজ অপশন নিতে হয়। রিকনস্ট্রাকটিভ সার্জারি অপশন আছে কেন কি পেশেন্টকে পরে আমরা রিহ্যাবিলিটেট করতে পারি, মানে নিজে খাওয়া দাওয়ার রকম আবার তৈরি করতে পারি, অ্যান্ড কোয়ালিটি অফ লাইফ, পেশেন্টের কোয়ালিটি অফ লাইফটাকে ভালো করে রাখতে পারি। কেন কি পেশেন্ট একবার তো ক্যান্সার থেকে ফাইট করে জিতে গেছে মারপিটে, কিন্তু এবার ওর কোয়ালিটি অফ লাইফ যদি ডিটোরিয়েট হয়ে যায়, সেটার জন্য আগে থেকে মাথায় রেখে আমাদেরকে অপারেশনে প্রথম দিনই থেকে আগে থেকে মাথায় রাখতে হয়। সো রিকনস্ট্রাকটিভ অপশনসের প্রথম অপারেশনে আমরা এখন যা মডার্ন ট্রিটমেন্টে আছে, আমরা মাইক্রোভাস্কুলার রিকনস্ট্রাকটিভ সার্জারি প্রেফার করি। এটাতে কি হয়, আমরা দূর থেকে মতলব আমাদের শরীরের অন্য অংশ থেকে, যেরকম পায়ের মাংস বা পায়ে হাড় আর মাংস, ওর ব্লাড সাপ্লাই নিয়ে তুলি, আর ওই ব্লাড সাপ্লাইটাকে গলার রক্তশিরা থেকে মাইক্রোস্কোপিক ভিজনের উপরে সিলাই করা হয়। অ্যান্ড দেন হোয়াট ইজ এক্সপেক্টেড ইজ কি ওয়াহা কা ওই জায়গাতে যা পায়ের যা এখন একবার যা কাটা হলো, তো মতলব যে কোনো অর্গান যদি কাটা হয়েছে, নো ব্লাড সাপ্লাই মিন্স ইট উইল বিকাম ডেড। সো দ্যাট ইজ ওয়াই উই কানেক্ট ইট উইথ দ্য ব্লাড ভেসেলস অফ দ্য হেড অফ দ্য নেক, সো দ্যাট ইট গেটস ভাস্কুলারাইজড अगेन, আবার ব্লাড সাপ্লাই চলে আসবে, আর ওই জায়গাটাকে আবার আমরা তৈরি করে দিতে পারবো। সাপোজ আই হ্যাভ টেকেন আ বোন ফ্রম দ্য লেগ উইথ সাম স্কিন টিস্যু, এখানে লাগানো হবে, চোয়ালটা বাদ দেওয়া হয়েছে পেশেন্টে, ওই চোয়ালটাকে আবার প্লেট স্ক্রু দিয়ে আর ব্লাড সাপ্লাইও থাকবে, তাকি ওই সফট টিস্যু অ্যান্ড দ্য বোন উইল বিকাম ফেস পার্ট অফ দ্য পেশেন্টস ফেস। ইট ইজ সামথিং সিমিলার টু লাইক অটো ট্রান্সপ্লান্ট, পেশেন্টের নিজের একটা অর্গান ওখানে ট্রান্সপ্লান্ট করা হচ্ছে উইথ দি ব্লাড সাপ্লাই। এর আগে কি হতো কি আমরা লোকাল টিস্যুস দিয়ে রিকনস্ট্রাকশন করতাম, মানে কি কাছের টিস্যু, সে বুক থেকে চামড়া নিয়ে বা মাথা থেকে চামড়া নিয়ে বা চেহারা থেকে চামড়া নিয়ে, তো দ্যাট ইজ হাউ উই হ্যাভ অ্যাডভান্সড। So this is about the reconstruction. We can also proceed about rehabilitation and all next. ঠিক। আচ্ছা, এই যে ব্লাড সার্কুলেশনটা স্টার্ট হতে আমরা যখন অন্য পার্ট থেকে টিস্যু নিচ্ছি, সেটাকে রিকনস্ট্রাক্ট করছি, সেক্ষেত্রে এই যে ব্লাড সার্কুলেশনটা অটোমেটিক্যালি মানে ন্যাচারালি চালু হতে কতদিন সময় লাগে? দেখুন, basically what we are doing is every organ in the body is having a arterial and venous blood supply. So similarly, when we are harvesting the flap from the distant site, we collect the artery and vein along with the that is supplying that particular site. Suppose इस organ को जहाँ से यहाँ पे अगर radial forearm free flap ले रहे हैं, तो यहाँ पे एक artery and vein है जो इसको supply कर रहा है, उसके साथ हम उठा रहे हैं, and we are connecting it in the OT to the blood that is already supplying here, artery and vein. So immediately on OT table that organ becomes vascular. मतलब वापस से एक बार के लिए, जैसे किसी का अगर फिंगर कट हो गया, तो वो प्लास्टिक सर्जन के पास जाता है कि वापस आप विद इन एक टाइम पीरियड अगर गया तो वापस लगाया जा सकता है। सेम कंसेप्ट को यहाँ फॉलो किया जा रहा है, सिमिलर कॉन्सेप्ट এখানে ফলো করা হচ্ছে, and we are reconnecting, and then when it is a vascular tissue and we have already operated and removed this organ, we just have to stitch it to that side and it becomes a part of that area. And we have to keep the patient and monitoring for the first 1 week. As you asked, কতদিন টিস্যুটা লাইভ আছে, বাট উই হ্যাভ টু কিপ চেকিং কি হ্যাঁ ঠিক আছে কিনা, ঠিক আছে কিনা। মিনিমাম 1 সপ্তাহ আমরা পেশেন্টকে ভর্তি রাখি, অ্যান্ড সব ঠিক থাকলে পেশেন্টকে ডিসচার্জ করে দিই। সেক্ষেত্রে রিকনস্ট্রাকশন নিয়ে কিন্তু খুব ভয় পাওয়ার কোনো বিষয় নেই, এবং যেহেতু একটা ডিফর্মেশন হচ্ছে অপারেশনের জন্য, সেই ডিফর্মেশনটাকে দূর করতেই হবে, কারণ আমাদের প্রত্যেকটা পার্টই কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। সেই জায়গায় আমরা যদি রিকনস্ট্রাক্ট না করি, তাহলে আমাদের অনেক শারীরবৃত্তীয় কাজকর্মে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। সেই কারণে কিন্তু এই রিকনস্ট্রাকশনটা ভীষণ জরুরি। সেটা কেবলমাত্র মেন্টাল প্রেশারটাকে কমানোর জন্য নয়, এটা আমাদের শরীরের জন্য প্রয়োজন। আচ্ছা, এরপরেই আমি যে পোর্শনটায় যাব সেটা হচ্ছে রিহ্যাবিলিটেশন। সেটা কিভাবে পেশেন্টদের সঙ্গে কি প্রসেস? বেসিক্যালি হোয়াট ডু উই মিন বাই রিহ্যাবিলিটেশন, এটা আমাদের দর্শককে জানানো উচিত। রিহ্যাবিলিটেশন মানে কি, আমরা রিকনস্ট্রাকশন তো করে দিলাম, কিন্তু পেশেন্ট আবার চিবিয়ে খেতে পারে, পেশেন্ট ভালো করে কথা বলতে পারে, এই সব জিনিস হয়ে যাচ্ছে হেড এন্ড নেক ক্যান্সারের রিহ্যাবিলিটেশনের ব্যাপারে, মানে কি স্পিচ, সোয়ালোয়িং, চুইং, এসব। সো এই ক্ষেত্রে আমাদের যিনি ম্যাক্সিলোফেশিয়াল প্রস্থোডন্টিস্ট ডক্টর হয়, উনি আমাদের অনেক হেল্প করেন। সো বেসিক্যালি
maximum head and neck cancer patient, we have to sacrifice the teeth of the patient. ম্যাক্সিমাম পেশেন্টের দাঁত সরিয়ে, কেন দাঁত চোয়ালের সঙ্গে আছে, চোয়ালে ক্যান্সার হয়ে গেছে, চোয়ালের দাঁতটা নিয়ে সরিয়ে দিতে হচ্ছে, বা আপার জ থেকে আমাকে একটা অংশ সরিয়ে দিতে হচ্ছে, একটা ফুটো হয়ে গেছে সাইনাসের মুখের মধ্যে, আর বা জিভ যখন বাদ দিতে হচ্ছে তো সোয়ালোয়িং নিয়ে পেশেন্ট হয়েছে। তো একটা হচ্ছে স্পিচ অ্যান্ড সোয়ালোয়িং রিহ্যাবিলিটেশন, যেটা আমরা যখন রিকনস্ট্রাকশন জিভটাকে করলাম অন্য জায়গার চামড়া দিয়ে, তারপরে স্পিচ অ্যান্ড সোয়ালোয়িং থেরাপি করে ওনাকে রিহ্যাবিলিটেট করা হয়। তারপরে যদি দাঁত নেই পেশেন্টে, সেখানে ডেন্টাল ইমপ্লান্টস দিয়েও ম্যাক্সিলোফেশিয়াল প্রস্তরন্টিস আমাদেরকে হেল্প করতে পারে আবার দাঁত দেওয়ার। এছাড়া যদি কোনো জায়গায় ম্যাক্সিলারি সাইনাস আর মুখের মধ্যে কানেকশন হয়ে গেছে, সেখানে একটা অবচুরেটর প্রস্থেসিস দিয়ে, যেটা খোলা পড়া একটা প্রস্থেসিস, ওই ফুটোটাকে বন্ধ করা যেতে পারে। তারপরে যদি কোনো পেশেন্টে মেজর কিছু ডিফর্মিটি হয়ে গেছে, ইমপ্লান্ট পসিবল হচ্ছে না দাঁত দেওয়ার জন্য, তবে আজকাল নিউয়ার মডালিটি অফ ট্রিটমেন্ট হয়ে গেছে, যেখানে আমরা সিটি স্ক্যান করে পেশেন্ট স্পেসিফিক 3D প্রিন্টেড ইমপ্লান্ট তৈরি করে রিহ্যাবিলিটেশন মানে পেশেন্টকে আবার দাঁত দেওয়ার চেষ্টা করা যেতে পারে। এই সব জিনিসে শুধু মতলব সব পেশেন্টেই রিহ্যাবিলিটেশন 100% হতে পারে, পসিবল নাও হতে পারে, কিন্তু কিছু একটা লিমিট অবধি আমরা রিহ্যাবিলিটেট করলেই পেশেন্টে, যেরকম আমি আগে বললাম, কোন একটা পেশেন্টে যদি পা বাদ দিয়ে দেয়, ও হাঁটতে নিশ্চয়ই হতে পারে পারবে না, কিন্তু আমি ওকে সাপোর্ট দিয়ে একটু হাঁটাতে পারলেই একটু কিছুটা কাজ সম্পন্ন ব্যাক টু লাইফ আনা ইজ দ্য এম। বেসিক্যালি একটা ওরাল হেড নেক ক্যান্সারের ট্রিটমেন্টের আমাদের পুরো এম এর লাস্ট চলে আছে রিকনস্ট্রাকশন, রিহ্যাবিলিটেশন, কোয়ালিটি অফ লাইফ। কেন? we want to send the patient back to his office or back to whatever work the patient used to do, so that the patient should be again back to life. আচ্ছা, এই রিকনস্ট্রাকশন রিহ্যাবিলিটেশন হতে মানে টোটাল ব্যাপারটাকে আবার ঠিক জায়গায় পৌঁছে দিতে মোটামুটি কোয়ালিটি অফ লাইফ যে কথাটা আপনি বলছিলেন, মোটামুটি কতদিন সময় লাগে? দেখুন, দিস ইজ আ ভেরি ট্রিকি কোশ্চেন, কেন কি প্রত্যেক পেশেন্টের ডিফারেন্ট পেশেন্ট স্পেসিফিক হয়ে যায়। কেন কি কত বড় স্টেজে পেশেন্ট প্রেজেন্ট করে, যত অ্যাডভান্স স্টেজে পেশেন্ট প্রেজেন্ট করবে তত ডিফিকাল্ট হয়ে যাবে রিকনস্ট্রাকশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন অ্যান্ড অবভিয়াসলি কোয়ালিটি অফ লাইফ হেন্স। সো মতলব ইফ দ্য পেশেন্ট ইজ নট রিসিভিং এনি রেডিওথেরাপি, মানে স্টেজ 2 পেশেন্ট বা এরকম কিছু, then we can definitely think of rehabilitation